হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে ক্লাস নাম্বার 20তে আলোচনা করব মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক তথ্য আমরা এর আগে দিয়েছি, তোমাদেরকে প্রোভাইড করেছি। তোমাদেরকে যে 500 প্রশ্নের এমসিকিউটা দেওয়া হয়েছে, এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে, সেখানে মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক তথ্যই সেখানে রয়েছে, যেগুলো পরীক্ষা আসার মতো সবগুলোই। অর্থাৎ সেখানে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন সলভ করা আছে। তবুও যে সমস্ত তথ্যগুলো সেখানে দেওয়া হয়নি বা কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে মহাত্মা গান্ধী সম্পর্কে, সেই সমস্ত বিষয়গুলো আজকে এখানে জানবো। তো কী রয়েছে, সবার প্রথমে তার জন্ম থেকে শুরু করি। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। 2রা অক্টোবরকে কি দিবস হিসেবে পালন করা হয়? শান্তি দিবস, তাই তো, বা নন ভায়োলেন্স ডে যেটাকে বলা হয়, অহিংস দিবস। শান্তি না, অ্যাকচুয়ালি অহিংস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন তার রাজনৈতিক গুরু, অর্থাৎ রাজনীতির যে সমস্ত তিনি ধ্যান ধারণা, রাজনৈতিক যে সমস্ত তিনি বিশ্বাস তার মধ্যে অর্জন করেছিলেন, সেটা গোপালকৃষ্ণ গোখলে থেকে। তারপর কি 1893 খ্রিস্টাব্দে তিনি আফ্রিকা চলে গিয়েছিলেন। সেখানে কী জন্য গিয়েছিলেন? সেখানে তিনি ল প্র্যাকটিস করতে গিয়েছিলেন, কারণ তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। তারপর একদিন একটা ঘটনা ঘটে, সেখানকার একটি ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা থেকে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। তারপর থেকে তার মধ্যে একটা চেঞ্জেস আসে। তারপর থেকে তিনি কিন্তু সেই সমস্ত নিপীড়িত মানুষের প্রতিনিধি হয়ে লড়াই শুরু করেন আফ্রিকাতেই, এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে কিন্তু তিনি বিভিন্ন রকমের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং যার জন্য তোমরা যারা যারা ক্রিকেট খেলা দেখো, তোমরা জানবে যে গান্ধী এবং ম্যান্ডেলার ট্রফি, একটা ট্রফি হয় ক্রিকেটে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে, ক্রিকেট টিমের মধ্যে নেলসন ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধীকে নাম করে গান্ধী ম্যান্ডেলা ট্রফি কিন্তু তারা খেলে। ঠিক আছে, ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা। 1896 খ্রিস্টাব্দে নাটাল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তিনি, নাটাল ভারতীয় কংগ্রেস। 1906 খ্রিস্টাব্দে তিনি ট্রান্সভালে এশিয়াটিক অর্ডিন্যান্সের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এটা তার জীবনের প্রথম আইন অমান্য আন্দোলন। এরপরে তিনি ভারতবর্ষে এসে আইন অমান্য আন্দোলন করেছিলেন দুটো ধাপে। তারপরে যখন তিনি প্রথম ধাপে যখন আইন অমান্য আন্দোলন সাকসেস হতে নিচ্ছে, তখন তিনি আরউইনের সঙ্গে মিটিং করেন, এবং তারপর তাকে নেমন্তন্ন করা হয় ইংল্যান্ড থেকে। তিনি ইংল্যান্ডে যান, এখানে আন্দোলনটাকে কী করে রাখেন, তখন তিনি পোস্টপন করে রাখেন, স্থগিত করে রাখেন। এবার সেখানে মিটিং থেকে ফেরার পর তার সেখানে মিটিংয়ে কোনো লাভ না হয়, তিনি এসে পুনরায় আবার সেই আইন অমান্য আন্দোলন চালু করতে চাইলে কিন্তু আগের মতন সেটা সাকসেস হয় না। নেক্সটে আছে 1908 খ্রিস্টাব্দে গান্ধীজি প্রথম জেলে যান। ঠিক আছে, সেটা আফ্রিকার জেলেই যান তিনি। গান্ধীজি ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস প্রতিষ্ঠা করেছিলেন 1914 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ব্রিটিশদেরকে সুবিধার জন্য তিনি এটা করেছিলেন। সেই কারণে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজারি হিন্দ এই উপাধিতে ভূষিত করেন। এই প্রশ্নটা কিন্তু এর আগে আসতে দেখা গেছে, এবং তোমাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে 500 কোয়েশ্চেন্সের, সেখানে কিন্তু এটা রয়েছে। তো এখানে দিয়ে দিলাম কেন তাকে কাইজারি হিন্দে উপাধিতে ভূষিত করা হয়েছিল। 1914 খ্রিস্টাব্দে তিনি সেই ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পসটা তৈরি করেছিলেন। নেক্সট আসবে 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি গান্ধীজি ভারতে ফিরে আসেন। এখান থেকে গান্ধিয়ান এরাটা শুরু হবে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে, যেখান থেকে তিনি এরপরে অনেক বড় বড় আন্দোলনের জন্ম দিয়েছেন, অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অহিংস সত্যাগ্রহের ভাবনাকে তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। মানুষ তার একটা কথাতে তার পেছনে চলে আসতো, তার একটা কথাতে গোটা ভারতবর্ষে বিভিন্ন আন্দোলনের আগুন জ্বলে উঠত, কিন্তু সেটা ছিল নন ভায়োলেন্স, অর্থাৎ অহিংস ধরনের আন্দোলন। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এবং ইভেনচুয়ালি ভারত ছাড়ো আন্দোলন। অসহযোগ আন্দোলন যখন 100% সাকসেসের পথে, তখন চৌরি চৌরার মতন জায়গাতে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, যেখানে 22 জন পুলিশ কর্মীকে সেখানকার উত্তপ্ত জনতা থানা বন্দি করে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। তো সেই ঘটনার পর গান্ধীজি খুব ব্যথিত হন, এবং তিনি মনে করেন ভারতের মানুষেরা এখনই স্বাধীনতা লাভের যোগ্য নয়। সেই কারণে তিনি সেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, এবং এক আমূল পরিমাণ ভারতবাসীদের মনে আঘাত লাগে সেই বিষয়টা। তার ঠিক 1 দশক পরে তিনি আবার আইন অমান্য আন্দোলন ডাক দেন, ডান্ডি অভিযান করেন। সবরমতী আশ্রম থেকে প্রায় 300-350 কিলোমিটার হেঁটে গিয়ে তিনি আইন অমান্য আন্দোলন, সেখানে লবণ আইন ভাঙেন তিনি, ব্রিটিশদের বানানো লবণ আইন। লবণ আইনটা কি সেটাও আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে ব্রিটিশরা ভারতেরই উপকূল ব্যবহার করে সেখান থেকে লবণ তৈরি করে ভারতীয়দের কাছে চড়া দামে বিক্রি করত। তো এই লবণ আইনটা তিনি ভেঙে দেন, এবং তারপর আইন অমান্য আন্দোলন যখন গোটা ভারতবর্ষে একদম হু হু করে ছড়িয়ে পড়ছে, সেই সময় তিনি লন্ডন চলে যান। লন্ডনে তিনি মিটিং অ্যাটেন্ড করেন, এবং মিটিংয়ে অ্যাটেন্ড করার সময় তিনি আন্দোলনটা প্রত্যাহার করে যান, বা আন্দোলনটা স্থগিত রেখে যান। তারপর সেখান থেকে ফিরে এসে তিনি পুনরায় আইন অমান্য আন্দোলনে ডাক দিলে তখন আগেকার মতন আর সাড়া পাননি।
তো এইভাবে কিন্তু তার কিছু কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো ইনস্ট্যান্টলি নিয়ে নেওয়ার ফলে সেগুলো কিন্তু পরবর্তীতে অনেক নেগেটিভ প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তীকালে নেতাজির আবির্ভাব ঘটে, নেতাজির আবির্ভাব ঘটলে গান্ধীজির অহিংস সত্যাগ্রহের যে ভাবনা সেটা পরিবর্তন হয় এবং ফাইনালি তিনি 40-এর দশকে তিনি কি করলেন, তিনি তিনি ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিলেন। তিনি বললেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে, অর্থাৎ তখন তার মধ্যে নন ভায়োলেন্সের বিষয়টা কিন্তু চলে গেল। তিনি বুঝতে পারলেন ব্রিটিশদেরকে এবার তাড়াতেই হবে। ঠিক আছে, তো এই বিষয় অনেক রয়েছে, এই সমস্ত আলোচনা অনেক রয়েছে যেগুলো তোমাদেরকে গল্পের মতো করে পড়তে হবে, কিন্তু ইনফরমেটিভ পড়াশোনার জন্য কিন্তু দরকার হচ্ছে ইনফরমেশনসগুলো। সেগুলো হচ্ছে 1915 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি গান্ধীজি ভারতে ফিরে আসেন। এই দিনটিকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। গল্পের মতন করে সবই পড়বে, কিন্তু ইনফরমেশনগুলো ভালো করে পড়ে রাখবে, কারণ পরীক্ষায় ইনফরমেশনগুলোই আসবে এমসিকিউ এক্সামে। ঠিক আছে, গান্ধীজি হিন্দ স্বরাজ, সর্বদা ইত্যাদি সাহিত্য রচনা করেন। এছাড়াও ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, ইয়ং ইন্ডিয়া ইত্যাদি সাহিত্যের সম্পাদনা তিনি কিন্তু করেছিলেন। এরপর 1910 খ্রিস্টাব্দে গান্ধীজি জোহান্সবার্গ, কোথায়, দক্ষিণ আফ্রিকা, টলস্টয় ফার্ম তৈরি করেন। টলস্টয় কে ছিলেন? লিও টলস্টয়। লিও টলস্টয় একজন বিখ্যাত লেখক ছিলেন, যার লেখা গান্ধীজিকে অনুপ্রাণিত করে। ঠিক আছে, যাকে তিনি খুবই সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে তার লেখাগুলো পড়তেন। নেক্সট আসবো, নেক্সটে বলা হয়েছে 1944 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেন এবং 1917 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধিতে ভূষিত করেন। দেখো আজকে গান্ধীজি সম্পর্কে বলেছিলাম কিছু অজানা তথ্য জানবো, কারণ অলরেডি গান্ধীজি সম্পর্কে অনেক তথ্য সেই পিডিএফটিতে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো এই পার্টটা আজকে জাস্ট কিছু প্রশ্ন ছিল যেগুলো বাদ পড়ে গিয়েছিল গান্ধীজি সম্পর্কে, সেগুলো আজকে ইনক্লুড করে দেওয়া হলো। আমরা নেক্সট ক্লাস থেকে অন্য সাবজেক্টের ক্লাস শুরু করব।